এটা আমাদের কাছে বড় মাথার যন্ত্রণা ছিল যে মাহতাব শেখকে আমরা প্রার্থী করার পর এসআইআর প্রক্রিয়ায় তাকে ডিলিট করে দেওয়া হয়। আমরা সঙ্গে সঙ্গে ফিরদৌস তামিম লয়ার তার সঙ্গে যোগাযোগ করি এবং আজকে যে মাহতাব শেখ সেই জায়গা থেকে উদ্ধার হয়ে আবার তার নাম অন্তর্ভুক্ত করতে পেরেছে এবং প্রার্থী হচ্ছে, এটার পিছনে খুব বড় কৃতিত্ব আমি দিতে চাই আইনজীবী ফিরদৌস তামিমকে। তিনি দিনরাত মেহনত করে প্রমাণ করে দিয়েছেন নির্বাচন কমিশনকে এবং এই এসআইআর প্রক্রিয়ার যে ত্রুটি, যে গাফিলতি, আইনের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন সুপ্রিম কোর্টে। এবং আজ তার এই প্রয়াসে যে ল্যান্ডমার্ক জাজমেন্ট হলো, একটা যে অতি গুরুত্বপূর্ণ জাজমেন্ট হলো, যে জাজমেন্টের দৌলতে মাহতাব শেখকে আমরা ফিরিয়ে আনতে পারলাম, এটা কিন্তু একটা এক্সাম্পল হিসাবে, একটা রেফারেন্স হিসাবে এই বাংলায় এসআইআর এবং সেই সুবাদে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং তারপর জুডিশিয়ারি অর্থাৎ যাকে বলছে আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে ট্রাইব্যুনাল, এই গোটা প্রক্রিয়ার মধ্যে যে খোকলাপন আছে, হাজারটা ছিদ্র আছে, তাকে দেখে প্রমাণিত হয়ে গেল। এবং এটাও প্রমাণিত হলো যে রাজ্য শুধু শুধু এটাকে নিয়ে রাজনীতি করে পার পাওয়ার চেষ্টা করলো, আখেরে তারা কোনো প্রকৃত প্রচেষ্টা করলো না যে এই সমস্ত বিষয়গুলোকে থেকে মানুষকে উদ্ধার করা। নির্বাচন কমিশন তার প্রক্রিয়া একদিকে, দিদির ওকালতি করে বাংলার মানুষের কাছে ভোট আদায় করার প্রক্রিয়া একদিকে, আর তা করতে গিয়ে চলে এলো জুডিশিয়ারি অর্থাৎ বিচারকের হস্তক্ষেপ। এবং সে হস্তক্ষেপের মধ্য দিয়ে একে তো যন্ত্রণা ছিলই, সেটা আরো বেড়ে গেল। সেটার সময় পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তাদের বিশেষ প্রচেষ্টার মাধ্যমে যদি অ্যাডজুডিকেশন পর্যায়েই, লিগ্যাল ডিসক্রিপেন্সি পর্যায়েই যদি সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করত, তাহলে আজ লাখে লাখে মানুষের বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি পেতে এত অসুবিধা হতো না। এখানে যেমন সবকিছুর রাজনীতি হয়, বৈধ ভোটারের প্রক্রিয়া তৈরি তো রাজনীতি হলো। এবং এটা অন্তঃসার শূন্য একটা যে বিষয়, সেটা আজ প্রমাণ হয়ে গেল আদালতে। আগামী দিনে মানুষের আদালতে প্রমাণ হতে চলেছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি, তৃণমূলের সরকার চালাকি করে বলছে ট্রাইব্যুনালে গিয়ে সব ব্যবস্থা করে দেবো। আমরা যে ট্রাইব্যুনালে গিয়ে ব্যবস্থা করে আনতে পারলাম মাহতাব শেখের জন্য, আপনারা কেন পারছেন না? যাদের সরকার আছে, চোরদের জন্য, দুর্নীতিগ্রস্তদের জন্য, লুটেরাদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়। আর এই বাংলার লক্ষ লক্ষ মানুষের যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয় না কেন? আপনি ওকালতি করতে গিয়ে 12টা বাজিয়েছেন, কাজের কাজ কিছু করেননি। আপনার প্রশাসন সব সমস্যা সমাধান করতে পারত। আপনি জটিল করে চলেছেন একটাই কারণে, যাতে বাংলার মানুষের কাছে, বাংলার মানুষের অন্যান্য সমস্যা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে না হয়। সমস্ত নির্বাচনী আলোচনাটা ঘুরে গেল এসআইআর এর পক্ষে, এসআইআর এর বিপক্ষে, বাকি কোনো আলোচনা থাকলো না। এটা বাংলা দিদি পরিকল্পিতভাবে করলেন। আজকে মাহতাব শেখের নাম যদি আমরা ট্রাইব্যুনাল থেকে করিয়ে আনতে পারি, তাহলে গোটা রাজ্য সরকার, যাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, তারা কেন বাংলার মানুষদেরকে এই সুযোগ, এই সুবিধা করিতে পারলেন না? আমার চ্যালেঞ্জ থাকলো।
ধাপ্পাবাজি, চালাকি। মালদা একটা লোককে ধরে নিয়ে গিয়ে, যে লোকটা ভিড় সামলাচ্ছিল, আপনার সিআইডি দিয়ে তাকে ধরে নিয়ে গিয়ে বাহাদুরি করলেন। আসল অপরাধীরা কোথায়? আসল অপরাধী কই? যে মানুষকে শান্ত করছে তাকে গ্রেপ্তার করে আপনি বিরাট বাহাদুরি করলেন। হ্যাঁ? আসল অপরাধী কে? আসল অপরাধী কারা? তার বিচার কে করবে? জানতে চাই। বিরোধীদের বাধা দান, আক্রমণের ঘটনা ঘটছে, অভিযোগ উঠছে সমস্ত ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে। শাসক দলের তো স্টাইল, এটা মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজি। যেখানে যেখানে হাওয়া খারাপ, গো ব্যাক স্লোগান তোলো, দিয়ে বার্তা দাও যে তৃণমূল ছাড়া কিছু হবে না। যদি আমরা ক্যান্ডিডেটকে গো ব্যাক করে তাড়িয়ে দিতে পারি, তাহলে তোমরা আর ভোট দিতে এসে কি করবে? দিদির এটা স্টাইল হয়ে গেছে এখন। দিদি আরেকটা স্টাইল নিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে এখন থেকে ধমক দেওয়া শুরু হয়ে গেছে। বলা হচ্ছে যে ভোটের দিন তোমরা বেরিও না, তোমাদের ভোট অন্যজন দিয়ে দেবে, তোমাদের বাড়িতে মিষ্টির প্যাকেট পৌঁছে যাবে। অর্থাৎ মানুষের ভোট দেওয়ার অধিকারটাকে এখন থেকেই নিয়ন্ত্রণে আনতে চাইছে তৃণমূল তাদের বাহিনীর মাধ্যমে। তাই আমি নির্বাচন কমিশনকে বলবো যে সার্ফেস সব ঠিক আছে, উপর উপর আমাদের প্যারামিলিটারি ফোর্স আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, হ্যান আছে, ত্যান আছে, অবজারভার আছে, কিন্তু গ্রাউন্ড লেভেল, গ্রাসরুটে মানুষের মধ্যে যে ভয় বা ভীতির বাতাবরণ, সেইটাকে কাটানোর জন্য নির্বাচন কমিশনের ব্যবস্থা করা উচিত। সেইটা যদি না কাটে, তাহলে নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হতে পারবে না। দিদি জানে যে এসপি, ডিএম, ডিজি, আইজি কে সরাবে নির্বাচন কমিশন। তাই গ্রাসরুটে সিভিক থেকে আরম্ভ করে ভিলেজ ভিলেজ পুলিশ থেকে আরম্ভ করে এএসআই, টাউন বাবু, এসআই সব আগে থেকেই টিম তৈরি করে রেখে দিয়েছে। তাদেরকে কি কি করতে হবে তার গাইডলাইন দিদি দিয়ে রেখেছে। অতএব উপর থেকে কি হচ্ছে সেটার জন্য আমি অন্তত মনে করতে পারি না সব ঠিকঠাক আছে। অল ইজ নট ওয়েল, আমি মনে করতে পারি না এটা। কারণ আপনাকে ভোট দিতে বাধা দেওয়া হবে। যদি প্রার্থীকে বাধা দেওয়া হয় ভোট দানে, এই প্রচারে, তাহলে ভোটারকে কি করে আপনি আটকাবেন? আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার থেকে বলবো আমরা আজ চলুন? সেই জায়গাটায় নির্বাচন কমিশনকে আরো বেশি গ্রাসরুটে নেমে অলি গলি পাড়া সর্বত্র গিয়ে মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে, ইন্সপায়ার কনফিডেন্স among the electorate। অর্থাৎ ভোটার যারা, তাদের মধ্যে বিশ্বাস তৈরি করার চেষ্টা করতে হবে যে হ্যাঁ, তুমি আরাম চাস্তে হলো, আমরা সব আছি। আমি জানি না কি বেনজল বাদ দেওয়া যাবে, ভবিষ্যৎ বলবে। বেনজল কথা বাদ গেল, এই ভোটার লিস্ট থেকে এবারের ভোটারদের নাম কাটানোর চেষ্টা হতে পারে এবারের ভোটার লিস্টে। বাকি সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে, যাবে কোথায়? ট্রাইব্যুনালে হলে বা কি হবে? সাধারণ মানুষের সমস্যা বাড়লো, গরিব মানুষ তারা ট্রাইব্যুনালে গিয়ে উকিলের খরচা দেবে কোথেকে? হ্যাঁ, এখানে বিচারকরা কোথায় বসে তার ঠিকানা আমি আপনি জানি? বলুন, সাধারণ মানুষ জানে? আমাকে অনেকে বলছে, অনেক মহিলা বলছে, দাদা আমরা কি ভোট দিতে পারবো না? আমরা তো সমর্থন করি আপনাকে। কালকেই বলছে একটা জায়গায় গিয়েছিলাম প্রচারে, আমি তো চেষ্টা করবোই। তারপর দাদা উদাহরণ হিসেবে নিয়ে এলাম, এটাকে রেফারেন্স করে সব মানুষ চেষ্টা করতে পারে। আমরা যেটা করেছি মহাতাব শেখকে সামনে রেখে, যেভাবে আমরা ট্রাইব্যুনাল থেকে পাস করিয়ে নিয়ে এলাম, এরকম এটাকে রেফারেন্স করে হাজার হাজার মানুষ করতে পারে। কিন্তু ট্রাইব্যুনাল তো চলবে, হাজার হাজার মানুষ, ভোট তো দেরি আছে, 23 তারিখে ভোট। তার আগে করে ফেলুক সব, তার আগে সব করে ফেলুক। রাজ্যকে আমি চাপ দিতে চাই, দাবি করতে চাই, 23 তারিখে ভোটের আগে আপনি একটা জায়গায় 10টা কোর্ট বসান, নির্বাচন কমিশনকে বলে, বিচার ব্যবস্থাকে বলে, সুপ্রিম কোর্টকে বলে, সব সমস্যা সমাধান করুন বাংলায়। খালি সমস্যার নামে বাংলার মানুষের আবেগকে, বিরক্তিকে, তাদের অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে আপনি ভোটের বাক্সে তৃণমূলের জন্য ভোট চাইবেন না। আপনি চালাকি করেছেন বাংলার মানুষের সঙ্গে। এসআর প্রক্রিয়ায় আপনি সমর্থন করেছিলেন, আপনি বলেছিলেন সব থেকে শেষে আমার নাম উঠবে। বুদ্ধিমান মমতা ব্যানার্জি, তোমার খোকা আর খুকি সবাই মিলে কিন্তু নাম আগে তুলে দিয়েছে। খোকা বাবুরও নাম আছে, আমাদের দিদিরও নাম আছে।
কোকাকুকির নাম উঠে গেছে, বাকি বাংলার মানুষ বাড় মে যায়। এক কথা আর জিজ্ঞেস করো না, বলে দিচ্ছি। বলছে আজকে 6 তারিখ লাস্ট ডেট। আজকে রাত্রের মধ্যে চূড়ান্ত তালিকা 152টা যে বিধানসভা, যাতে 23 তারিখ ভোট হবে, আজকে রাতে চূড়ান্ত লিস্টটা বেরিয়ে যাবে। মানুষ আদৌ বুঝতে পারছে না ভোটাররা যে লিস্টটা চূড়ান্ত লিস্ট বেরোলো, 23 তারিখের পর কি হবে। ট্রাইব্যুনালে আগামী বছরের ভোটার, তারা আগামী বছরের ভোটার হবে, আইন যা বলে। তারা তো সারা জীবনের জন্য ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে না। এই ভোট, বলেও দিয়েছে। এই ভোট ট্রাইব্যুনালে, তাই তো বলছি সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হোক যে 23 তারিখ পর্যন্ত আমরা আরো বেশি সক্রিয়তার সঙ্গে যেগুলোকে ট্রাইব্যুনাল পাঠানো ডেলিটেড হয়েছে সেগুলোকে আমরা নর্মালাইজ করার ব্যবস্থা করছি। জুডিকেশনে যারা আছে তারা তো চলবেই, ট্রাইব্যুনালে যারা ডিলিটেড হয়ে গেছে তাদের তো রাজ্য সরকার দাবি করতেই পারে। সুপ্রিম কোর্টের তো রায় একটা জায়গায় থেমে থাকেনি, যেমন যেমন পরিস্থিতি হয়েছে সুপ্রিম কোর্ট তেমন তেমন রায় দিয়েছে। আরেকটা দাবি করা যেতেই পারে যে আমরা সব ব্যবস্থা করছি, আপনি সময় দিন। সুপ্রিম কোর্ট আরেকটা আদেশ দিতেই পারে। আমরা কি করে ধরে নিচ্ছি যে সুপ্রিম কোর্ট যা বলেছে তার বেলা কিছু হবে না? সুপ্রিম কোর্ট তো ইনফ্লেক্সিবল কোনো ইনস্টিটিউশন নয়। সুপ্রিম কোর্টে আটকে যা বলছে কালকে, তার থেকে সুপ্রিম কোর্ট সরেনি এমন তো কোনো ব্যবস্থা নেই। আগে কি জুডিশিয়ারি কখনো ইনভলভ হয়েছিল ভোটার লিস্ট তৈরিতে? প্রথম। সেখানটা রিভিউ করার জন্য বলতেই পারে, সুপ্রিম কোর্ট দেশেই আছে, বলতেই পারে। কই পশ্চিমবঙ্গ সরকারের মাথা ব্যথা আছে? 22 তারিখ পর্যন্ত নামটা তোলানো যায়। আমার তো বক্তব্য তাই। এত কথার কে, যত আইন কানুন জানি না আমরা, মানুষের ভোট অধিকারকে রক্ষা করতে হবে, এটাই আমাদের সংবিধান বলেছে। সেই সংবিধানকে রক্ষাকর্তা হিসাবে সুপ্রিম কোর্টের ভূমিকা তো অনস্বীকার্য। সুপ্রিম কোর্টে দেখতে হবে যে কনস্টিটিউশনাল রাইট আমি এনজয় করতে পারছি কি পারছি না। রাইট টু ভোট ইজ মাই কনস্টিটিউশনাল রাইট। সেই জায়গাটা এনশিওর করার জন্য, নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট মাথা ঘামাচ্ছে বলেই তো একের পর এক প্রক্রিয়া শুরু হয়েছে, একের পর এক মেজারমেন্ট নেওয়া হয়েছে, একের পর এক ব্যবস্থা হয়েছে। আগামী দিনই বা ব্যবস্থা হবে না কেন? 6 তারিখ আছে, 23 তারিখ অনেক লম্বা দূর আছে। নির্বাচন যত এগিয়ে আসছে, এটা পরিকল্পনাই ছিল না যে রোড শোটা করা। আগের দিন সন্ধ্যে 7টা পর ডিসিশন হলো। তার জন্য আপনাকে বিক্ষোভ দেখিয়েছে, কালকে দেখিয়েছে। ওদের কি মনে হচ্ছে যে গরম করে আবার অভিযোগ নামলে অধীন ম্যাজিকটা আবার ফিরে আসবে? দেখুন সেটা কার মনে যায় না, তো দিদির তো নিশ্চয় মনে হচ্ছে, দিদির মনে হচ্ছে বলে দিদি তার প্রতিক্রিয়ায় এটা করছে। 3বারের মুখ্যমন্ত্রী তার হঠাৎ রাস্তায় নামার কেন প্রয়োজন হলো আমি জানি না। তবে আমার ভালো লাগছে যে যদি দিদি আমাকে টার্গেট করে রাস্তায় নামে আমি কিন্তু খুশি হব, কারণ দিদি আমাকে ভয় পেলে আমি মনে করব আমার রাজনৈতিক লাইন পাক্কা ঠিক আছে একদম। গত লোকসভা নির্বাচন আমাকে হারানোর জন্য দাঙ্গা করিয়েছিলে দিদি, সেই দাঙ্গায় হিন্দু মুসলমানের রক্তারক্তি হলো, সেই দাঙ্গায় হিন্দু মুসলমান ভোটের বিভাজন হলো। তৃণমূলের বিধায়ক বলে দিল 70 ভাগ হিন্দু 30 ভাগ মুসলমান। সেই ভিডিও ক্যাসেট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হলো। লক্ষ্য অদিচ্ছদিকে হারাতে হবে, তা হিন্দু ভোট বিজেপিতে ঠেলতে হবে। অদিচ্ছদি হারুক তাহলে আমার হবে। তো দিদি ভাবলো অদিচ্ছদিকে হারানোর পর ভেবেছিল আপদ গেল, কিন্তু দিদির জন্য আমি আপদের থেকে বড় বিপদ হতে চলেছি। আপদ যায়নি, আপনার জীবনে বিপদ হতে চলেছে, সেটা বুঝেই আপনি আন্দাজ করেই এখানটাই পদযাত্রা শুরু করে দিলেন যে আমি মুখ্যমন্ত্রী 3বারের ম্যাজিক জানি, আমি সব করে দেবো, আমি এলাম আর সব হয়ে গেল। তার সঙ্গে দিদি স্ট্র্যাটেজি পাল্টে দিচ্ছে। আমাকে কিছু কুকুর ছানা ভেউ ভেউ করতো, গো ব্যাক গো ব্যাক, এখন তারা সেটা বন্ধ করে দিচ্ছে। আজ থেকে তারা পাড়ায় পাড়ায় গিয়ে বলছে অধীর চৌধুরী যেখান দিয়ে যাবে জনসংযোগ করতে, কোনো মানুষ যেন মুখ তক না বাড়ায়, দরজা তক না খুলে। অর্থাৎ দিদির দলের লোক যে ওয়ার্ডে আমার প্রচার জনসংযোগ, সেখানে কারফিউ জারি করতে চাইছে, পার্টিগত কারফিউ, সরকারি কারফিউ না। দিদি কালকে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে দিচ্ছে। কালকে এসে দিদি তার খোকাবাবুদের, তার ক্যাডারদের বলে গেছে তোমরা ডাইরেক্ট অধীর চৌধুরীর বিরুদ্ধে গো ব্যাক না বলে এই লাইনে হাঁটো। তারা চেঞ্জ করে দিচ্ছে।
আমার এখন আশঙ্কা একটা, বাংলার মুখ্যমন্ত্রী গতকাল যে ছিল তাতে কি পরিকল্পনা তিনি করেছেন এবং পরামর্শ দিয়ে গেছেন। গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য বড়ুয়াতে হেলিকপ্টার থেকে নেমে দিদি বলেছিলেন দাঙ্গা লাগাও। আজ সেই বড়ুয়াতে আবার খোকাবাবু যাচ্ছে, দিদির কোনো বাড়ি নিয়ে যাচ্ছে। আমার এখন আশঙ্কা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টির পক্ষ থেকে দাঙ্গা লাগানোর চেষ্টা হতে পারে। আমি খুবই আতঙ্কিত। এই নিয়ে প্রত্যেকটা মানুষকে বলবো, মুর্শিদাবাদের হিন্দু মুসলমান কোনো সময় কোনো সাম্প্রদায়িক উত্তেজনার দ্বারা আক্রান্ত হবেন না। আমরা নিজেদের মধ্যে বিভাজন করব না। সরকারি দল, সে বিজেপি হোক তৃণমূল হোক, দাঙ্গা তাদেরকে সহায়তা করে, আমাদেরকে নয়। আমরা মানুষের স্বাধীন মতামত প্রকাশক তার দাবিদার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভায় আমাকে হারানোর জন্য যে দাঙ্গা করেছিল, তার পরিকল্পনা যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার কারণে যে ভোটের বিভাজন হয়েছিল, বহরমপুর বিধানসভাতে তিনি একই জিনিস করবেন বলে আমি আশঙ্কা প্রকাশ করছি এবং আপনাদের সামনে তা আমি স্পষ্ট করে বলতে চাইছি। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষে সবকিছু সম্ভব। হীরা থেকে জিরা উনি সবকিছু করতে পারেন। একটা অমানবিক, নিষ্ঠুর, একটা নির্মম মুখ্যমন্ত্রী তার 15 বছরের কার্যকালে প্রমাণ করে দিয়েছেন তিনি। মানুষের ব্যথা, মানুষের যন্ত্রণা, মানুষের দুঃখ তিনি অনুভব করতে পারেন না। তার দরকার ভোটে জেতা আর জীবনে খোকাবাবুকে প্রতিষ্ঠা করা। ছাড়গুলো রাহুল বন্দ্যোপাধ্যায় মৃত্যুর পরে যে একজন স্টুডিও পাড়া মঙ্গলবার থেকে বন্ধ সিনেমা সিরিয়াল শুটিং এর সমস্ত শুটিং টিভি টেকনিকদের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত দেখুন, এই যে ভদ্র মারা গেছে রাহুল বলে, যা এত বড় আর্টিস্ট, সে প্রগতিশীল লোক ছিল, কিছুটা বাম ঘরানার লোক ছিল বলে পরিচিত। তার মৃত্যুতে মমতা ব্যানার্জি কিছু যায় আসে না, কারণ সে মমতা ব্যানার্জির অনুগত কোনো শিল্পী নয়। তাই মমতা ব্যানার্জি মাথা ব্যথা নেয়।